সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। পরিস্থিতি আমি মৃণালকান্তি রায়, সহকারী শিক্ষক, বাকড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, 11 খান, বাগারপাড়া, যশোর। আজ আমি অনলাইন ক্লাসে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার এই ক্লাসটি তোমরা সবাই যথাযথভাবে পর্যবেক্ষণ করবে, এই অনুরোধটি রাখছি। আলোচনার শুরুতে আমি একটি ছবি দেখাবো। ছবিতে কি দেখা যাচ্ছে? একটি গরু স্থির একটা অবলম্বনের সাথে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। গরুটি ঘাস খাচ্ছে মাঠে, ঘুরে ঘুরে চতুর্দিক ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে। এই অবলম্বন থাকার জন্য গরুটি চলার পথে একটা বৃত্তাকার এরিয়া ক্ষেত্র তৈরি হয়েছে। এখন এই বৃত্তাকার ক্ষেত্রটা উল্লেখ করা আছে যে একটি বৃত্ত, অর্থাৎ গরুটা স্থির অবলম্বন থেকে তার দড়ি বরাবর চতুর্দিকে ঘুরে আছে, ফলে একটি ক্ষেত্র তৈরি হয়েছে, যে ক্ষেত্রটির নাম বৃত্ত। আজ আমি তোমাদের আলোচনায় যাওয়ার পূর্বে এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব এবং অধ্যায় শেষে কি কি জানতে পারবো সে ব্যাপারে আমি তোমাদের আলোকপাত করছি। চারটি লক্ষ্য করো। পাঠ শেষে ছাত্রছাত্রীরা বৃত্তের ধারণা ব্যাখ্যা করতে পারবে, পায়ের ধারণা বর্ণনা করতে পারবে, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হবে। আজ আমাদের পাঠ পরিস্থিতি, বৃত্তের পরিস্থিতি, বৃত্ত সম্পর্কে ধারণা, 10ম অধ্যায়, 8ম শ্রেণী। চিত্রে লক্ষ্য করা যাচ্ছে বৃত্তের বিভিন্ন অংশে চিহ্নিত চিত্র। এখানে দেখা যাচ্ছে প্রথমেই উল্লেখ করা আছে পরিধি, যেটাকে আমরা সাংকেতিক 2πr হিসেবে চিহ্নিত করছি। আছে ব্যাসার্ধ, যেটাকে আমরা r প্রতীক দ্বারা চিহ্নিত করছি। আছে ব্যাস, ব্যাসার্ধের ডাবল, সেই হিসেবে 2r। আছে কেন্দ্র, সেন্টার হিসেবে চিহ্নিত করা আছে। আর টোটাল ক্ষেত্রটা হচ্ছে একটি বৃত্ত। আর বৃত্তের দুই প্রান্ত বরাবর একটি রেখাংশ দ্বারা চিহ্নিত করা আছে, এটা হচ্ছে একটি জ্যা। এখন আমরা এই বৃত্তের বিভিন্ন অংশের সম্পর্কে একটা পরিচিতি লাভ করব, ধারণা লাভ করব। তোমরা মনোযোগের সাথে পাঠটি গ্রহণ করবে। এখন আমরা প্রথমেই চলে যাব বৃত্তটা কি। শুরুতেই আমরা যে চিত্রটা দেখছিলাম, চিত্রে একটি
গরু একটি স্থির অবলম্বনের সাথে বাঁধা ছিল। এই স্থির অবলম্বনটা কিন্তু একটা স্থির বিন্দু। তাহলে যদি একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু চলমান অর্থাৎ স্থির বিন্দুর চতুর্দিকে যদি সমান দূরত্ব নিয়ে ঘুরে আসে, তাহলে যে ক্ষেত্রটা তৈরি হবে এই ক্ষেত্রটাই হচ্ছে বৃত্ত। তাহলে প্রথমেই আমরা বৃত্ত সম্পর্কে ধারণা লাভ করছি যে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু চলমান বিন্দু যদি স্থির বিন্দুর চতুর্দিকে যদি সমান দূরত্ব বজায় রেখে যদি ঘুরে আসে তখন তাকে আমরা বৃত্ত বলি। এখন বৃত্তের বিভিন্ন অংশ আমরা উল্লেখ করছি এখানে। পরিধিটা 2 পাই r। প্রশ্ন হচ্ছে যে পাই সম্পর্কে একটা ধারণা লাভ করা। আমরা ধারণা লাভ করব আলোচনার ভিতর দিয়ে। অর্থাৎ পরিধিটা 2 পাই r, এখানে ব্যাসার্ধটা হচ্ছে r। পরিধিটা কি আমরা জানবো। পরিধিটা হচ্ছে বৃত্তের পরিসীমা অর্থাৎ চতুর্পাশের সীমানা বা উপরিসীমানা, এটাই হচ্ছে পরিধি। ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত সংযুক্ত যে রেখা সরলরেখা সেটাই হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস যেটা ব্যাসার্ধের ডাবল অর্থাৎ দ্বিগুণ, সেই হিসেবে বৃত্তের পরিধির দুই প্রান্তের সংযোগ সরলরেখা যেটা কেন্দ্র দিয়ে অবস্থান করছে এটাকে আমরা ব্যাস বলি, যেটা আমরা 2r দ্বারা চিহ্নিত করি। সেন্টার মানে কেন্দ্র। কেন্দ্র বলতে আমরা বোঝাবো যে স্থির বিন্দুটা মাঝখানের যে স্থির বিন্দুটা ছিল সেটাই হচ্ছে কেন্দ্র। আর আছে জ্যা। এই জ্যাটা হচ্ছে যে পরিধি, একটা পরিধির যে কোনো দুই প্রান্তে সংযুক্ত যে সরলরেখা এটাকে আমরা সাধারণত জ্যা হিসেবে চিহ্নিত করি। এটাই হচ্ছে বৃত্তের বিভিন্ন অংশের বর্ণনা। এখন আমরা যে আলোচনাটা আসছিলাম যে পাইটা, এই পাইটা হচ্ছে একটা গ্রিক অক্ষর। এই গ্রিক অক্ষর পাইকে আমরা সাধারণত বৃত্তের যে পরিধি এখানে 2 পাই r এবং বৃত্তের ব্যাস 2r এর অনুপাত, এটাই হচ্ছে পাই। অর্থাৎ বৃত্তের পরিধি এবং বৃত্তের যে ব্যাস এর যে অনুপাত এটাই হচ্ছে পাই। এই পাইয়ের একটা স্থূল মান আর একটা সূক্ষ্ম মান আছে যেটা ক্যালকুলেটরে মান আছে। এখন পাইয়ের সূক্ষ্ম মানটা হচ্ছে 3.1416। এখন এই অনুপাতটা থেকে আমরা এই মানটা পেতে পারি। তাহলে আমরা বৃত্তের পরিস্থিতি আমরা পেয়ে গেলাম বিভিন্ন অংশে। এখন এর থেকে আমাদের শিক্ষণের ফলে আমাদের ছিল যে আমরা বৃত্তের সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবো, পায়ের অর্থটা আমরা বোঝাতে সক্ষম হব, তারপরে বৃত্তের পরিধিটি জানতে পারবো, আচ্ছা বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবো। অর্থাৎ পরিধি কিভাবে নির্ণয় করতে পারবো, পরিধি আছে 2 পাই r। পায়ের যে মানটা আমরা পাইছি সাধারণত ক্যালকুলেটর ব্যবহার করে 3.1416 তার সাথে যদি 2 গুণ করা হয় এবং r এর মানটা যদি গুণ করা হয় তাহলে আমরা অবশ্যই পরিধির মানটা বের করতে পারবো। এখন আমাদের জানতে হবে যে এই বৃত্তের ক্ষেত্রফলটা আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারবো বা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আমরা বের করতে পারবো। আরেকটি ছক, এই ছককে লক্ষ্য করলে আমরা অবশ্যই কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা যায় আমরা এই চারটা থেকে আমরা কিছুটা অনুভব করব।
তাহলে শুরু করা যাক। একটি বৃত্তকে কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয়েছে। এখানে আছে 8টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। 8টি খণ্ডের থেকে আমরা 4টি খণ্ড অর্থাৎ বৃত্তের অর্ধেক, অর্ধেক বলতে বৃত্তের যে পরিধিটা ছিল তার অর্ধেকটা নিয়ে 4টি খণ্ড নিয়ে একটি ক্ষেত্র তৈরি করছি, যেটা দেখতে সামুদ্রিক প্রায় কিন্তু কিছুটা আয়তক্ষেত্রের মতো। আর এই আয়তক্ষেত্রের থাকে একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ। তাহলে এটাকে যদি আমরা দৈর্ঘ্য উল্লেখ করি আর এটাকে প্রস্থ উল্লেখ করি, অর্থাৎ প্রস্থ বরাবরটা ছিল আমাদের ব্যাসার্ধ বরাবর, অর্থাৎ এর মানটা আমরা আর হিসেবে চিহ্নিত করতে পারি। আর এই দৈর্ঘ্যটা এই পরিধির অর্ধেকটা ছিল, সেই জন্য দৈর্ঘ্য হবে হাফ পরিধি। যেহেতু 4টি খণ্ড নিয়ে 4টি অংশ নিয়ে আমরা কাজ করছি, ছিল 8টি অংশ, তাহলে এটা অর্ধেক আসবে। আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্যটা আসবে হাফ পরিধি, অর্ধেকটা ছিল বলে হাফ পরিধি, এবং প্রস্থটা হবে ঠিক এই ব্যাসার্ধ বরাবর ছিল, এই প্রস্থটা ছিল ব্যাসার্ধ বরাবর। সেই হিসাবে আমাদের ব্যাসার্ধটা আর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। ক্যালকুলেশন করলে দেখা যায় যে এখানে হাফ ইনটু 2 পাই আর ইনটু আর ইকুয়াল পাই আর স্কয়ার। তাহলে আমরা কি পাইতে পারি? বৃত্তের সমগ্র বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা অবশ্যই সক্ষম হব। আমরা যদি বৃত্তের ব্যাসার্ধের একটা মান পেতে পারি, আমরা পায়ের মান তো আগে থেকে আমরা জানতে পেরেছি ক্যালকুলেটর ব্যবহার করে, আসল মান যেটাকে বলি, তাহলে আমরা যদি গুণ করতে পারি তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হব। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে কাজ হচ্ছে নির্ধারিত থাকতে হবে একটি ব্যাসার্ধের মান, জানা থাকতে হবে পাই এর মানটা, আসল মানটা আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা ক্ষেত্রফল এবং পরিধির মানটা বের করতে সক্ষম হব। আশা করি তোমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা বুঝতে পারছো। বাড়িতে যদি চেষ্টা করা হয় তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। তোমরা এখান থেকে শিখবে, জানবে এবং বাড়িতে বারবার অভ্যাস করবে, তাহলে অবশ্যই তোমরা এই বৃত্তের ক্ষেত্রফল কিভাবে আসছে পাই আর স্কয়ার এটা তোমরা জানতে সক্ষম হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, এখন তোমাদের দলীয়ভাবে একটা কাজ দেওয়া হচ্ছে, দেখা যাক তোমরা কাজটি সম্পন্ন করতে পারো কিনা। আশা করি তোমরা অবশ্যই সম্পন্ন করতে সক্ষম হবে। চার্টে লক্ষ্য করা যাচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? তোমরা শ্রেণীতে দলবদ্ধভাবে কাজটি সমাপ্ত করে দেখো বা করবে, তাহলে অবশ্যই তোমরা বৃত্তের ক্ষেত্রফল কতটা জানতে পারবে। এবার তোমাদের আমি বাড়িতে কাজ করার জন্য একটি প্রশ্ন দিব, তোমরা বাড়িতে চেষ্টা করবে, অবশ্যই তোমরা সফল হবে। এখানেও দেখা যাচ্ছে যে একটি বৃত্ত যার ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার। প্রতি বর্গ সেন্টিমিটারে দাশ লাগাতে খরচ হয় 60 টাকা। এই বৃত্তের যে ক্ষেত্রফলটা আছে, এই বৃত্তের ক্ষেত্রফলে প্রতি বর্গ সেন্টিমিটারে দাশ লাগাতে খরচ হবে 4 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? বৃত্তের পরিধি কত সেন্টিমিটার? বৃত্তটির ক্ষেত্রফল কত? বৃত্তটিতে দাশ লাগাতে মোট কত টাকা লাগবে? তোমরা
এই কাজটি করবে এবং পরবর্তীতে শিক্ষককে অবশ্যই দেখাবে কাজ শেষে। এটাই ছিল আজকের পাঠের মূল আলোচনা। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্য উন্নয়নশীল উন্নত দেশ গড়ার জন্য শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছেন। সাথে সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা উন্নত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। সেই লক্ষ্যে তোমাদের আমরা বলবো তোমরা অবশ্যই আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা বা স্বপ্ন পূরণ করবে। তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে এবং পড়াশোনা করবে। আরো একটি কথা, যে কখনো মদ বা দুর্নীতির সাথে যুক্ত হবে না, নেশার সাথে যুক্ত হবে না। তাহলে অবশ্যই তোমরা লেখাপড়া মনোযোগী হবে, আর মনোযোগী হলে অবশ্যই ভালো ফল গ্রহণ করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।